এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 1911টি মামলার নথির মধ্যে 9 বস্তা নথি উদ্ধার করেছে পুলিশ বলছে চায়ের দোকানের এক কর্মচারী আদালতের বারান্দায় পড়ে থাকা নথি সরিয়ে নিয়ে বিক্রি করেছিল কেজি দরে। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 1911টি সিডি বা কেস ডকেট গায়েব হয় চট্টগ্রাম মহানগর আদালতের বারান্দা থেকে। এ ঘটনায় গেল রোববার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন আদালতের সরকারি কৌঁসুলি। তদন্তে মাঠে নামে পুলিশ। 4 দিন পর বৃহস্পতিবার ভোরে এমন চাঞ্চল্যকর ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে তারা। উদ্ধার করা হয় গায়েব হওয়া নথি। সিসি ক্যামেরা দেখে ও আদালতে লোকজনের সাক্ষ্য নিয়ে তাকে শনাক্ত করে পুলিশ জানায় আটক যুবক আদালতে এক চায়ের দোকানের কর্মচারী। নগরের বাকলিয়ার এক ভাঙারি দোকানে 16 টাকা কেজি দরে সে বিক্রি করে এসব নথি। তার ভাষ্য, এসব নথিকে আদালতের অপ্রয়োজনীয় কাগজ ভেবেছিল সে। হারানো সিডিগুলি কোর্ট বিলিং হতে কৌশলে নিয়ে একটা ভাঙারি দোকানে বিক্রি করেছে মর্মে আমাদেরকে তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটস্থ সতীশবাবু লেন হইতে জনক মফিজের ভাঙ্গারি দোকান হইতে আমরা হারিয়ে যাওয়া 9 বস্তা কেস ডকেট উদ্ধার করতে সক্ষম হই। সরকারি কৌশলীর কক্ষের সামনে যে স্থান থেকে এই নথি চুরি হয়েছে তার পাশেই মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাস কামরা। আদালতের গুরুত্বপূর্ণ এমন স্থান থেকে ডকেট কেজি দরে ভাঙারি দোকানে বিক্রি হওয়ায় বিস্মিত আইনজীবীরা। আদালতের নিরাপত্তা ও ন্যায় বিচার পাওয়া নিয়ে প্রশ্ন তাদের। সিডিটা সংরক্ষণ করতে হবে, এটা অত্যন্ত যত্নের সহিত এবং সাবধানতার সহিত, কারণ মামলার জন্য মামলা হার হচ্ছে আপনার সিডি না থাকলে মামলায় আপনার সাক্ষী দেওয়া, আলামত থাকলে সে আলামত কোর্টে উপস্থাপন করা, এটা না হলে তো আসামিরা আপনার সুযোগ পেয়ে যাবে। সরকারি কৌশলী জানায় 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় অরক্ষিতভাবে রাখা ছিল এসব নথি। মূলত কক্ষে স্থান সংকুলান না হওয়ায় এসবের ঠাঁই হয়েছিল বাইরে। পুরো আদালত এলাকা, বিচারিক এলাকা সবটাই আপনার ইম্পর্টেন্ট জায়গা এবং এগুলো সবগুলোকে নিরাপত্তার সুব্যবস্থা করা হোক। সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো হোক, যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে। এমন ঘটনার পর আদালতের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নতুন করে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। শরীয়তপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলার পুলিশ সুপার জানান, দুপুরে থানার অফিস রুমের জানালার সাথে গামছায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান থানার পুলিশ সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের একটি টিম বিভিন্ন আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলা হলেও ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশ। মৃত আল আমিনের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। তিনি 2024 সালের অক্টোবর মাসে জাজিরা থানায় যোগদান করেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য বরিশালে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিকেলে নগরীর সদর রোড থেকে জনসংযোগ শুরু হয়। এ সময় প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্রে 7টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে জনমত তৈরির জন্য মাঠে নামেন সংগঠনটির দুটি কেন্দ্রীয় নেতারা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রতিশ্রুতি অন্তর্ভুক্তির দাবি জানান তারা। সাভারে 2 বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। দগ্ধ হয়ে মারা যান অ্যাম্বুলেন্সের 4 যাত্রী, আহত হন আরও 7 জন। অন্যদিকে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুর্ঘটনা কবলিত 3টি যানবাহন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হুমায়ুন কবিরের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। রাত 2টা হঠাৎ রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স কুয়াশাচ্ছন্ন ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহনের বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। একই সাথে অ্যাম্বুলেন্স থেকে মুহূর্তেই সে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় প্রথম ধাক্কা দেয়া বাসটিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে ওই বাসটিকে শ্যামলী পরিবহন পেছন থেকে ধাক্কা দিলে সেটিতেও আগুন লাগে।
হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে পাঠানো হয় আশপাশের বিভিন্ন হাসপাতালে। গাড়ির ড্রাইভার সে হয়তোবা এই রাস্তা চেনেও না জানেও না, এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। 4 থেকে 5 জন লোক মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। 2টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে দগ্ধ হয়ে প্রাণ হারান এক শিশু, 2 নারী সহ 4 জন। আমরা জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে, মনে করে পা লড়ছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া না দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। মরদেহগুলো রাতেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এছাড়া ভয়াবহ এই দুর্ঘটনায় বাসের লাগেজ লকারে থাকা অন্তত 50টি ছাগল পুড়ে মারা গেছে। এখন সাভার। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ফেলে রাখায় নষ্ট হওয়া 935 টন খাদ্যপণ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম দিনে 7 কন্টেইনার পণ্য ধ্বংস করা হয়। এর মধ্যে 4 কন্টেইনার পচা পেঁয়াজ, 1 কন্টেইনার রসুন, 1 কন্টেইনার কমলা ও সিমেন্টের কাঁচামাল রয়েছে। 22টি লটে বাকি 28 কন্টেইনার পণ্য ধ্বংস করা হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। 25 ফুট গভীর গর্ত খুঁড়ে পচে যাওয়া পণ্য মাটি চাপা দেওয়া হয়। কাস্টমস কর্মকর্তাদের দাবি, নোটিশ দেওয়ার পরেও আমদানিকারক যথাসময়ে খালাস না করায় পণ্যগুলো নিলামে তোলার আগেই নষ্ট হয়ে গেছে। কিছু 13 সালের আছে, 15 সালের আছে, 17 সালের আছে। যেহেতু নির্দিষ্ট একটা মেয়াদযুক্ত, মেয়াদ শেষ হয়ে গেছে, আমদানিকারক তার পণ্যগুলো খালাস গ্রহণ করেন নাই। কোয়ারেন্টাইন যারা সার্টিফিকেট দেয় তাদের সাথে যোগাযোগ করে তারা এগুলো বলছে এগুলো ব্যবহার অনুপযোগী। আর নিলামে ওই ধরনের কার্যক্রম নেওয়ার আগে এগুলো পচনশীল হিসেবে এবং একটা মেয়াদ অতিক্রান্ত হওয়াতে এগুলো ধ্বংসযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে আর কি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় 3 কোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি 25 ব্যাটালিয়নের অধিনায়ক জানায়, গোপন সংবাদে বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে বিশেষ অভিযান চালায় বিজিবি সদস্যরা। পথে বালু বোঝাই একটি ট্রাক বিজিবি সদস্যদের রেখে রাস্তা বদলিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ট্রাকে বালুর নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 2,69,00,000 টাকারও বেশি। ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সাভারে বেদের সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার তেঁতুলছোড়া ইউনিয়নের ভাওয়ালিপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত ভাসমান বেদের সম্প্রদায়ের শতাধিক মানুষকে উপহার সামগ্রী তুলে দেন যুবদল নেতা শাওন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। শীতবস্ত্র সহ পরিবারের শিশু সদস্যদের জন্য দেওয়া হয় বিস্কুট ও চিপস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। চলমান সূত্র প্রবাহে পরিবার নিয়ে দুর্ভোগে দিন কাটছে ছিন্নমূল মানুষের। অবস্থায় প্রয়োজনীয় উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। রমজান ঘিরে সামগ্রিক প্রস্তুতি সরকারের রয়েছে। দেশে চালের কোনো ঘাটতি নেই। চাল আমদানিতে 63% আমদানি শুল্ক 3% নামিয়ে আনা হয়েছে। মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে চাল আমদানি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সকালে সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ওমের বোলাটের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ তুরস্কে 500 মিলিয়ন রপ্তানি করে আর সেখান থেকে $450 মিলিয়ন পণ্য আমদানি করে থাকে। তুরস্কের রপ্তানি 30% বৃদ্ধি পেয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বিভিন্ন কারখানার মেশিনারিজ, সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগেও আগ্রহী তুরস্ক।
আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে, বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে, আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া অন্য কোনো পণ্যে আমার জানা মতে তেমন কোনো অসঙ্গতি নেই বলে আমার ধারণা। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা, যাতে ভোগান্তি বেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে। তীব্র শীতে ভোগান্তি বেড়েছে উত্তরের এই জনপদে। অন্যদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পাথর শ্রমিকরা। বরফের মতো শীতল জলে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এমন অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। সৈয়দপুরে সকালে তীব্র শীত অনুভূত হলেও মেলাবারের সাথে সাথে কর্মব্যস্ত হয়ে ওঠে জনজীবন। পূর্বাভাস থাকলেও কুয়াশা না থাকায় স্বস্তি ছিল যান চলাচলে। খুলনা অঞ্চলেও জানুয়ারির শুরু থেকে চলছে শীতের দাপট। এদিকে শীতের কারণে সারা দেশেই বাড়ছে ঠান্ডাজনিত রোগ। অনেক হাসপাতালে ভর্তি আছেন ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী। টেলিভিশন ক্যাটাগরিতে সেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন এখন টেলিভিশনের জেলা প্রতিবেদক তালহা জুবায়ের। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে মোট 6 সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। বুধবার রাতে চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে 6 সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য মোহাম্মদ হাবিবুল্লাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য যৌথভাবে তালহা জুবায়ের ও আল ইমরান শোভন পুরস্কার লাভ করেন। প্রথমবারের মতো চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার 2024 প্রতিযোগিতা আয়োজন করে চাঁদপুর প্রেস ক্লাব। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।